ওই না তো, আমি কাঁদিনি তো। কেন কাঁদবো? কার জন্য কাঁদবো? তাহলে তাহলে তোমার চোখে জল কেন? কোথায় তো? ও ইয়ে মানে চোখে একটা পোকা পড়েছিল তাই। একটা চোখে পড়েছো তো? তাহলে তোমার দুটো চোখে জল ঝরছে কেন? কাকে বললেন? আমার দুটো চোখে তো পোকা পড়েছিল। তোমার চোখে পোকা বলে যায় আর সেই পোকাটা তুমি মেঘ না, তাই না মোটা? খবরদার গোবিন্দ, সেই কুলাঙ্গারটার নাম আমার কাছে উচ্চারণ করবি না। আমাকে তার নামটা উচ্চারণ নিষেধ করি? কেন কেউ তার কথা ভেবে দিন চোখের জল ফেলছো? কে বলে আমি তার জন্য ভেবে ভেবে চোখের জল ফেলি? সে আমার কে? কেন আমি তার কথা ভাববো? তার সাথে আমার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আবার বলো, আমার চোখের দিকে তাকিয়ে ওই কথাগুলো আরেকবার বলো তো মোটা। গোপাল, কেন কেন আইনটাকে আড়াল করে রাখতে চাইছো তুমি? মেয়েটার জন্য যে তোমার রক্তটা ফেটে খাল হয়ে যাচ্ছে, সেটা আমার চেয়ে কে ভালো বুঝবে? তাই বলছি তুমি প্রাণ ফেলে গেলে মোটা। পারলাম না রে গোপাল, একটু চেষ্টা করিব, নিজেকে লুকোতে পারলাম না। লুকিয়ে কাঁদতে গিয়েও আমি তোকে যে ধরা পড়ে গেলাম রে, ধরা পড়ে গেলাম। দোহাই বলতে দোহাই, এবার তুমি শান্ত হও। আচ্ছা তুই বলতো গোপাল, সেদিন নাকি আমি কিছু অন্যায় বলেছিলাম? এ হতভাগা সারা জীবন আমার কাছে কোনো কথা গোপন রাখেনি। সেখানে টাকা রোজগারের ব্যাপারটা এ মানব চেপে গেল। কি চাকরি করে সেটাও বলতে চাইলো না। আমার খারাপ কি সন্দেহ হয় না বল? তোমার মতো যে আমার একটা খারাপ সন্দেহ হয়েছিল কথা। খারাপ সন্দেহ মানে? আচ্ছা, তোমার সেই সাহেব সিনেমা গল্পের কথা মনে আছে বর্দা? যেটাতে সাহেবটা অনেক টাকা জোগাড় করতে গিয়ে নিজের একটা কিডনি। তার মানে তুই কি বলছিস? গোবিন্দ এমন কিছু করে এই 50,000 টাকা আমাকে দিয়েছিল? না না, গোবিন্দ এমন কাজ করতে কিছুতেই পারে না। আমি যাবো রে গোপাল, এখনই আমি গোবিন্দকে খুঁজতে যাব। এই অভিশপ্ত টাকাগুলোকে ফিরিয়ে নিয়ে বলবো আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। তুই শুধু ঘরের ছেলে, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়। আমি চললাম গোপাল, আমি চললাম। আমরা তো পাকা করতে এলাম, আর তুমি চলে গেলে হবে কি করে দাদা? আমার গুরুর বিয়ের কথাটা পাকা করে যাও। হবে না বাবা, এখানে একদম ঝামেলা করবে না বলে দিচ্ছি। যা তো এখান থেকে চলে যা। আরে দূর, আরে ঝামেলা কেন তো? আমি এসেছি শুধু বিয়ে দেখতে। কার বিয়ে পাকা করতে এসেছিস? আমার গুরুর সাথে তোমার বোনের বিয়ে। বলেছিলাম না আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর সেই ভালোবাসাটাকে আর আমরা বিয়ে রাখতে চাই না। এবার বিয়ে গুরুকে তোমরা বিয়ের পিড়িতে বসিয়ে দাও। ওই ওর মাথাটা কুড়াল নামকে দিদি ভালোবাসবে। বাসবে নয়, বেঁচেছে। এই তো ওই তো
কাজলকে জিজ্ঞাসা করো না। কি রে কাজল? তোর দাদার সামনে সত্যিটা বল, তুই আমায় ভালোবাসিস? আমি বলতে পারলাম। এই শয়তানি, কি হলো কাজল? ওর কথার জবাব দে। সত্যি কি তুই পাবনাকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। ভালোবাসার আপনি লোক পেলি না। তোর বিয়ের জন্য আমার চোখের ঘুম হয়ে গেছে। তোর বিয়ের জন্য ভেবে গোবিন্দ শহরে চাকরি করতে গেছি, আর তুই কিনা ওই পাশনের সঙ্গে প্রেম করে বসে আছিস। ওকে বিয়ে করাচ্ছি, তোর গলায় দড়িটা বড় অনেক ভালো। মনে তো অনেক চাই রে গোবিন্দ, খুব ভালো। আরে জীবনে যে আমার ঘৃণা ধরে গেছে, পারে পারে তোরা আমাকে মেরে দে। তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য আমার মান সম্মান সব বসেছে। তোর জন্য গোবিন্দকে আগে হারাতে বসে। তুই ওই জানোয়ারটাকে বিয়ে করে দিলে দিলে মরাচ্ছে। তোর একেবারে মরে যা, ঢের ভালো। আর কিছুতেই আমি আর এখানে থাকতে পারবো না। কি মনে করছে আমি তো সরকার আমাকে আমাকে কি সস্তা মনে করেছে যে যখন তখন যাটা ভাবে আমাকে ইনসাল্ট করা যায়? ভাবতে চাই না, আমি কিছু ভাবতে পারছি না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার দাদার সঙ্গে আমি এখান থেকে চলে যাবো। দাদা, হ্যাঁ দাদা, কোথায় যে যায়? আরে বাবা, এখনো আমার দাদাকে কোথায় গেল? আমি আর আরে এখনই এতটা মাথা গরম করছিস কেন? দাদা, আরে কোথায় আছে না সবুরে মেয়া পড়ে, তাই বলছিস? আর কিছুদিন সবুর কর, যেমন আমি করছি। তুই কি বোকা দাদা, তুই কি বোকা? দেখছো হনা একজনকে বিয়ে করে বর হয়ে গেছে, তবু তুই তার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে আশায় তুই এখানেই পড়ে আছিস। দেখতে আসা নয় মাইকেল শিকার, আমি খাসা জায়গায় অলরেডি পাশা বেঁধে পাশা খেলা শুরু করে দিয়েছি। ওই গায়ের ছেলে গোবিন্দ হলো আমার পাশা খেলার খুঁটি, আর ওই খেলায় জিতবে অঙ্কট বলছি। শুধু অনেক পাবো না, এই সঙ্গে পাবো আমি সরকার অ্যান্ড কোম্পানির 50%, কিছু না 50 নয় দাদা, আমার চাই 10%। সেই জন্য বলছি তুই যে কোনো উপায়ে হরিদ্রকে বশ কর, আর ওর নাম কর তোর বিয়েটা দিব। তারপর ওর নামের প্রপার্টিটা ওর নামে ট্রান্সফার করি। বলছি ওটাকে আমি আউট করে নেব। ঠিক আছে দাদা, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস তখন তোর প্রস্তাবে আমি রাজি হই। তবে দাদা, তুই তাহলে আমার কথা শোন। এই দাদা, তাড়াতাড়ি তুই শোন আমার কথা। আমি বলছি কি, এদের চাকরিটা তুই ছেড়ে দিয়ে তুই নতুন করে কোনো বিজনেস কর। আর আমাদের যা প্রপার্টি আছে না, তারা বিক্রি করে যে কোনো একটা ভালো ভালো বিজনেস তুই করতে পারবি। কিন্তু বিজনেস করা যাবে, নতুন বিজনেস করো বড্ড বেশি রিস্ক। তাছাড়া আমি সাজানো গোছানো এই বিজনেসটাকে আমি নিজেই হ্যান্ডেল করছি, সেটা ছেড়ে যাই কি করে বস?
আমাকে তোকে আমার পাশে ওকে আমি তোকে কথা দিচ্ছি দাদা, তোর এই কাজের জন্য আমি সব সময় তোকে থাকবো এবং সাহায্য করবো। সেদিন আমাকে হরিত্র ভীষণ ভীষণ ভাবে অপমান করেছিল, এমনকি আমার গ্রহে পর্যন্ত হাত দিয়েছিল, তাই ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে এমন ভাবে আমি আমার প্রেমের জালে জড়িয়ে ফেলবো না, ওকে তার আর কোনো রাস্তাই পাবে না। তাই করছিস না, তাই কর। মনে রাখিস, লুকোনো শত্রুর সাথে লড়াইটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করতে তার সঙ্গে তুমি লড়াই করছো? মানে তোমার সাথে ডার্লিং বলছি, গোবিন্দকে এড়িয়ে তোমার সাথে প্রেম করার জন্য আমার কাছে লড়াই করার মতো হয়ে দাঁড়িয়েছে। আরে তুমি এর কোনো দরকার নেই, তাছাড়া গোবিন্দ ভালো করে জানে আমি তার নম্বর পাবো। গোবিন্দ জানলেও বাকি সবাই জানে তো তুমি একটা গায়ের ছেলে, শহরের বউ। তুমি আর অন্যের বউ হয়ে তুমি আমার সঙ্গে ওপেনলি প্রেম করছো, এটা জানলে লোকে কি বলবে সেটা একবার ভেবে দেখেছো? লোকে যাই বলে বলুক, আমি লোকের কথা কিছুতে কান দেবো না। মন্ত্রকে একবার পারমিশন দিয়ে দিয়েছে, তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে চুটিয়ে প্রেম করে ও মাই ডিয়ার, এসো। কতদিন আমি তোমাকে কাছে পাইনি, কতদিন আমি তোমার হাতে মাথা রেখে ঘুমোইনি, কতদিন আমি তোমাকে আপন করে আমার মনের ঘরে আমি তোমাকে টেনে নিতে পারিনি। মনের দরজা খুলে দিলাম, বাইরে তো গলা দুনিয়া, চলে এসো প্রাণের মাঝে, বুঝে নাও আমি মনের দরজা খুলে দিলাম, বাইরে তো গলা দুনিয়া, চলে এসো প্রাণের মাঝে, বুঝে নাও এরাই হলো আধুনিক যুগের আধুনিক বউ। এরা স্বামীর জন্য নকল ভালোবাসা জমিয়ে রেখে প্রেমিককে নিয়ে আসল ভালোবাসায় হাবুডুবু খায়। এরা নিজের সংসার উত্তানকে তছনছ করে দিয়ে পর পুরুষের মনের ফুলদানিতে কাগজের ফুল হয়ে ফুটে থাকতে চোখ ছোট করে মাথা নামিয়ে কথা বলবে বলছি, চোখ দুটো করে নিয়ে তোমার দোকানের কুণ্ডুল বানিয়ে ঝুলিয়ে দেবো। আর একটা কথা, আমি হলাম তোমার স্বামী, আর স্বামী হলো ইহকাল পরকালের দেবতা। সেই দেবতার সামনে শুধু হাত জোড় করে করুণা ভিক্ষে চাইবে, কিন্তু কখনো তাকে ধমক চমক দিতে এসো না, কিন্তু ভালো হয় না। এই আছে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি দুজন বা এই বাড়িতে না এসে তুমি স্বামী স্ত্রীর অধিকার ফেরাতে শুরু করেছো।
আমি ভদ্রতার খাতিরে তোমাকে আমি এখনো কিছু বলি না, নইলে তোমাকে আমি এই তুমি ভদ্রলোক অন্যের ঘরে এসে পরের বউয়ের সঙ্গে ফস্তি নস্তি করা বুঝি ভদ্রলোকের কাজ? আর যদি কখনো আমার বউয়ের সঙ্গে বিড়াল ব্যবহার করতে দেখেছি তো তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। তোমার এত কথা, তুমি কি আমার সামনে দাঁড়িয়ে আমার নিজেকে তুমি অপমান করো? গোবিন্দ, গোবিন্দ তুমি হাসছো কেমন চমকে দিলাম বলুন তো? চমকে দিলে? হ্যাঁ, চমকে দিলাম। আসলে আমি এতক্ষণ আপনাদের সামনে আসল ঘর জামাইয়ের অভিনয় করছিলাম। হ্যাঁ, আসল ঘর জামাইয়ের অভিনয় করছিলাম। আসলে ব্যাপারটা কি জানে, এবারে অনেকেই আমাদের এই সম্পর্কটাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। এমনকি আপনার মহান সেদিন আমায় জিজ্ঞেস করলো, গোবিন্দ তুমি সত্যি আমার ঘর জামাই তো? ম্যাডাম তোমাকে সন্দেহ করেছিল? আরে কেন করবে না বলুন তো, কেন করবে না? আমি যদি আমার বউয়ের কাছে না শুয়ে বারান্দায় এই মশার কামড়ের মধ্যে শুয়ে থাকি, আর সেই দৃশ্য যে দেখবে সেই তো সন্দেহ করবে। তুমি আমার কাছে সবাই মানে তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু আর মশার কামড়ে এই বারান্দার মধ্যে শোবো না, এই বলে দিলাম। আরে ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ঘরে চোখে দেবো না। ওই যাও, আমাকে ভয় পাইয়ে দিচ্ছ না, আমি কি করি? এবার তো আমি আছি, কেমন? এবার তো আসল ভয় শুরু হবে। আসল ভয় মানে? আমি বলছিলাম কি, আমার একটা সাথে বড্ড ভয় করে ম্যাডাম। আজ আমি আপনার কাছেই শোবো। আমার কাছে সবাই মানে? ভয় নেই মেয়েটা, ভয় নেই। আমি কোনো বাসি জিনিস ছুঁইও না আর খাইও না। সারা রাত বসে থাকার অভ্যেস আমার আছে। বলছিলাম কি ব্যবসায়ী, আমি তো এতক্ষণ আপনার সঙ্গে আমরা স্বামীর অভিনয় করলাম। আপনি এবার আমার সঙ্গে একটু আসল বউয়ের আসল বউয়ের অভিনয় মানে? মানে যেমন ধরুন, আমাকে আপনার কোলে শুয়ে একটু আমার মাথায় হাত বোলাতে বোলাতে রোমান্টিক গান গাইলেন। নয়তো আমার পদতলে বসে একটু স্বামীর পদ সেবা। লাগেনি, একটুও লাগেনি, আসলে আপনি আমার নকল বলতো, তাই আপনার হাতের চলটাও আমার কাছে নকল মনে হলো। আপনি যদি আমার আসল বউ হতেন না, তাহলে আমি এতক্ষণে আপনাকে এই যে আমি ভাবতে চাই, আমি ভাবতে চাইনি, আমি বাংলার অভিনয় করছিলাম, কিন্তু অভিনয়টা কেবল সত্যি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি থাকে, তাহলে সত্য কেউ হার মারা নয়। তুমি আমার কি তোমাকে আগে আমি এই সংসার রঙ্গমঞ্চে একটা মরে গিয়েও এই সংসারে বেঁচে থাকা অভিনয় করে। তুমি এটা কি করছো? নিজে অমূল্য মালিক রত্ন হয়ে নিজেকে ঘাস সমান করা অভিনয়। তোমার অভিনয়টাকে এবারে তুমি সত্যি করে আসল রকম একাকার করে দাও। আসল নকল মানে কি বলতে চাইছো তুমি? তাও একটা
তোমার কাছে ছোট্ট মেরেছে, এই ছোট্ট তোমার গানে লেগে লাগেনি, লেগেছে তোমার বিবেকে। হ্যাঁ হ্যাঁ বিবেক, এই বিবেক তোমার কমিয়ে পড়েছিল। যে যতনা নোংরা সুখের মহে আচ্ছন্ন হয়ে ন্যায় অন্যায় বিচার বন্ধুকে ভুলেছিলে, সেই দিনটাকে কাটতে তুমি ডাকিয়ে তুমি তুমি এখনো বিস্ফোরণ করছো। শয়তানের রাহু ছাড়া তোমার মনের উপরে পড়েনি। সে রাহু এখনো তোমাকে গ্রাস করতে পারেনি। তাই বলছি, সব সঞ্চার মন থেকে উঠে গেলে তুমি এক আদর্শ মহিনী নারী গড়ে উঠো মহিনী। চুপ করো, চুপ করো, আমি তো কিছু সহ্য করতে পারছি না। দয়া করে চুপ করো। কাঁদবে না, আরাতে কাঁদবে না। এভাবে আপনাকে আমার জ্বর মারা উচিত হয়নি ব্যবসায়ী। এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ব্যবসায়ী। আপনি আমায় ক্ষমা করুন ব্যবসায়ী। আমার ওই গোবিন্দ ক্ষমা নয়। তুমি আমাকে আরো আরো মারো গোবিন্দ, তুমি আমাকে মারো মারো। তুমি মেরে আমার বিবেক, আমার ভবিষ্যৎ তুমি চাকরি করো। আমার বিবেককে তুমি আঘাতে আঘাতে যাচ্ছে বিবেক এবার থেকে উঠেছে, খুঁজে পাচ্ছে খেতরা মানবতার না, আমার মধ্যে বিবেক মনুষ্যত্ব আচ্ছা কিছুই নেই। আর যদি আমার বিবেক থাকতো, তাই আমি তোমাকে, তোমার মতো একটা সহজ সরল ছেলের ভালোবাসাকে এইভাবে আমি অবজ্ঞা করে তুলে চলে দিতে পারতাম। আমি পারতাম না গোবিন্দ, আমি কোনোদিন তোমাকে তুলে চলে দিতে পারতাম না। না না, আর অহনা নয়। তুমি তুমি তো আমাকে অনেক অনেকখানি ভালোবাসো গোবিন্দ। তাই তো তুমি আমার কাছে একটা দেবতা, সব কথা বিপদ সব কিছু ছিন্ন করে দিয়ে শুধু তোমার চরণে আমাকে আশ্রয় দাও গোবিন্দ। গোবিন্দ, তুমি আমাকে তোমার পদতলে একটু স্থান দাও। তুমি আমাকে পদ সেবা করার অধিকার দাও গোবিন্দ। ওকে
তোমার যেখানে খুশি হাত লাগাতে পারি। একদম কাজী বললাম, তাহলে আমি আমার পছন্দ মতো জায়গায় হাত লাগাতেও পারি। গায়ে হাত দিয়ে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে কে গেল বলে তোর চরিত্রটা ভক্ত বলে তাই না? আর সেই শহরের বাবুটা ওর কাছে দেবতা। এই দেবতার ছোঁয় কখনো কারোর মনে দাগ লাগে না বুঝেছি, কিন্তু তোর মতো কুত্তার ছোঁয় সারা শরীরটা নোংরা হয়ে যায়। এ কি গুরু, তোমার হবু বউ তোমাকে কুত্তা বলছে, এটাও তুমি সহ্য করবে? কখনো না। এই শয়তান, আমি কুত্তা আর সেই শহরের বাবুটা ওর কাছে দেব। ওই দেবতাটাকে যদি আস্তে করে না রেখি তো তাহলে আমার নাম বাবলানা। আরেকটা কথা, রোজ রোজ আমি তোর পিছনে হ্যাংলার মতো ছুটতে পারবো। আমার মনে যেহেতু সুখে দুটো ভাত খেতে চাই, তাই তো রান্না ভাত খেতে ইচ্ছে করে নাকি না? দারু তো স্বাদ হয় নাতি পুতি নে সজল লাভ করতে। ওই কথায় বলতে লজ্জা করছে না? লজ্জা টুইটা তুলে কোনো লাভ নেই। হ্যাঁ, তোর দাদাকে বলে যত শিখে পারিস আমাদের বিয়ের পাকা কথাটা, তা না হলে বাইশবের কথাটা মনে আছে তো? দোহাই করলা? আমার কোনো আংশিকার সময় যে আমার মেয়েটা ফিরে এলে তোর কি মাথা খেলা হয়ে গেছে নাকি? যে একবার শহরের স্বাদ পেয়েছে সব ছেড়ে গায়ে ফিরবে ভেবেছে? হয়তো লাগবে না গোবিন্দ হয়তো কোনো শহরের মেয়েকে বিয়ে করে ও সংসার করে বসে আছে। কি গুরু, এই সেই শহরে বাবু যাওয়ার এদিকেই আসছে। তারা গাড়ি ছেলেদেরকে ডেকে ওকে যদি রাম ধরে গেলে না না, তোরা ওই বাবুটার কোনো ক্ষতি করবি না। শুধু খুঁজতে কি বলছিস? ওকে সালাকে গায়ে মাটির কাটুতে ফেলবো। না না না, তোকে হাজির করছি, তোর ওই বাবুটার কোনো ক্ষতি করবি না। আমি ওই বাবুটাকে বুঝিয়ে বলবো, সে আর কখনো এই গায়ে আসবে না। তোর কথা ওই শেষবারের মতো আমি ক্ষমা করে দিলাম। আর যদি কখনো এই গায়ে দেখি তাহলে জানবি ও সেই দিনের শেষ দিন। আয় বল, চলো, চলো। হে ভগবান, এখন আমি কি করবো? কেমন করে ওই বাবুটাকে বলবো যে তুমি আর এখানে এসো না? সে কি আমার কথা শুনবে? সে যে আমাকে বড্ড ভালোবাসে, কিন্তু না না, আমি তার কোনো ক্ষতি দেখতে পারবো না। তাকে নাই বা পেলে আমি চোখের দেখা আমি বুঝতে পারবো। সে যেন ভালো থাকুক, সে যেন সুখে থাকুক, ভালো থাকুক। তুমি তো আমার সুখ কাজল, আর তুমি তো আমার ভালো থাকার মহৌষধ। কে? কেন এসেছো তুমি? যাও, চলে যাও এখান থেকে। এখন তো আমি যাবো না কাজল। তোমার না দেওয়া জিনিসটা দিয়ে মন প্রাণ ভরিয়ে তবে আমি এখান থেকে যাবো, তার আগে কিন্তু না। মনের জিনিসটা শুধু মনের মানুষকে দেওয়া যায় বাবু, কিন্তু তোমাকে নয়। কিন্তু কিন্তু কেন কাজল? আমি যে বড় আশা করে এসেছিলাম তোমাদের দাদাদের কাছ থেকে, আমি তোমাকে ভিক্ষে চেয়ে নিতে। আমি যে তোমাকে বিয়ে করতে চাই কাজল। বিয়ে? হ্যাঁ কাজল। মাত্র দুদিনের পরিচয় আর তুমি আমাকে
আমি তোমাকে বিক্রি তুমি আমাকে এই চিন্তা কাজল আমার প্রতি তোমার এতটুকু আস্থা নেই আমার ভালোবাসার প্রতি তোমার এতটুকু বিশ্বাস নেই শহরের বাবুদের মনে কোনো ভালোবাসা নেই, তারা প্রচন্ড নবীর প্রচন্ড তুমি চুপ করো কাজল, তুমি চুপ করো। এই সঙ্গে আমার এই পবিত্র ভালোবাসাকে তুমি কত বিক্ষত করে দিও না কাজল, কত বিক্ষত করে দিও না। আমি স্বার্থপর নই, আমি শুধু ভালোবাসার একা। সেই কাঙালির মন নিয়ে তুমি এখান থেকে চলে যাও, নইলে পাড়ার লোক দেখে আমি বলবো তুমি আমার ঘরে ঢুকে আমার সঙ্গে নোংরামি করছো। কি বললে? আমি তোমার সাথে যাও, ভালোবাসার কি নিদারুণ পুরস্কার। ডাকো ডাকো কাজল, ডাকো তোমার এই প্রতিবেশীদের দেখে এই নোংরা মনের মানুষটাকে তুমি ধরে দাও। ওরা তোমার চোখের সামনে আমাকে পেটিয়ে পেটিয়ে মেরে ফেলো। ডাকো কাজল, ডাকো কাজল, ডাকো। বেশ, আমি চলে যাচ্ছি কাজল, আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে আমি যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই কাজল, আমার এই ভালোবাসাকে এই দুঃখে মারিয়ে দিয়ে তুমি নতুন সাথে হাত ধরে একটা নতুন ভালোবাসা করেছো। আর অলস মনের অন্তরালে যদি আমার এই ছবিটা কখনো ভেসে ওঠে, সেই ছবিটা তুমি চিরতরে
ওই বাবলা আমাদের একটা ছবি তুলে আমাকে ভয় দেখাচ্ছে। ওই গ্রামের লোকের কাছে ওই ছবিটা দেখে আমাদের গ্রামে ছাড়া করে দেবে। তাই আমি বাধ্য হয়েছি ভাই। শুধু তাই নয়, ওই বাবলা বলেছে ওই বাবলা যদি আমার এখানে আসে তাহলে আমাকে খুন করে দেবে। আমার ভুল হয়েছে ভাই, তুই আমার কথাকে নিয়ে তোর ভাই, আমি ওর পাশে ক্ষমা খেলবো ভাই, তুই আমাকে নিয়ে চল ভাই। সেদিন বাবলা আমায় ভয় দেখিয়ে ওই কথা বলতে বাধ্য করেছিল ভাই। বাবলার হাত থেকে আমি ওই মৃত্যুর কথা বলেছিলাম ভাই। আমরা ভালোবাসার মানুষটার সব ভুল ভেঙে দিয়ে তোর জন্য তাকে ফিরে আনবো রে দিদি, তোর জন্য তাকে ফিরে আনবো। আমি কি আপনার কাছে শুতে পারি? কেন কেন শুতে পারেন না? আমি একটা বাসি জিনিস বলে আমার কাছে শুতে আপনার ঘৃণা করছে বুঝি? বলে আপনি বাসি খেতিস আপনি তো সুন্দর একটা পবিত্র ফুল, আর ফুলই কি কখনো বাসি হতে পারে ব্যবসায়ী? বাসি হলেও ফুলের তো ইচ্ছা হয় ওই দেবতার পায়ের কাছে যাওয়ার জন্য, তার মনে তো অনেক সাথে চাচ্ছে। দেবতা আপনাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করে আছে। যান, আপনি আপনার দেবতা সেই নীলাঞ্জন ঘোষালের কাছে যান ব্যবসায়ী, যান। না না, ও দেবতা নয়, ও একটা দানব, ও একটা দানব। আমি শুধু চাই আমার দেবতাকে এসো না, আজ তুই আমার করে মাথা রেখে ঘুমোবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, আমি আকাশের দিকে চেয়েছি, আমি বলবো ওগো চাঁদ তুমি যে আমাদের মাঝখানে চিরদিন সাথী হয়ে, ওগো চাঁদ তুমি যে আমাদের মাঝখানে চিরদিন সাথী হয়ে, ও চিরদিন সাথী হয়ে। তুমি এমন করে আমার কাছ থেকে দূরে সরে গেলে কেন? এসো, আজ তুমি আমার কাছে এসো, আসন্ন মন সব কিছু দূরে সরিয়ে দিয়ে আজ তুমি আমি আমার সত্যিকারের না ব্যবসায়ী না, বাবুলকে আজ নানান সত্য দেখাবেন না ব্যবসায়ী। মাত্র 6 মাস কি 1 বছরের জন্য আমি আপনার কাছে থাকবো।
আমাদের মাঝে কোনো কলঙ্কের ছায়া লাগো। তোমার জন্য আমি সব কলঙ্ক আমি আমার গায়ে রেখে দিতে পারবো গোবিন্দ। কিন্তু আমি কেমন করে পারবো সাহেব? আমি যে করি আপনি বড় লোক, অর্থ আর আবেদন করবে আপনি আপনার সমস্ত কলঙ্ক চাপা দিতে পারবেন, কিন্তু আমি করি গায়ের ছেলে। আমার যে চরিত্রটাই সফল ব্যবসায়, আর সেই চরিত্রে যদি কলঙ্কের ছায়া লেগে যায়, তাহলে আমাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে ব্যবসায়, সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। এতই তোমার চরিত্রের অহংকার, এতই তোমার তপ, তুমি কি আমাকে নেগলেক্ট করো? বেটাও, আইসি বেটাও, বেটি যাও, এই মুহূর্তে তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। মামুনি, কি হয়েছে মামুনি? এই রাতের বেলা চিৎকার চেঁচামেচি হচ্ছিস কেন? আর তোমার মধ্যে কি কোনো ঝগড়া নাকি? কি গোবিন্দ? এই সিঁদুর নেই যত গন্ডগোল আমাদের মধ্যে মিলা। সিঁদুর নিয়ে কথা বল। হ্যাঁ, সিঁদুর নেই গন্ডগোল। এত করে বলি, ওগো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তা স্বামীর মঙ্গলের জন্য অন্তত মাথা ভরতে একটু সিঁদুর বলো। কিন্তু কিন্তু কে শোনে কার কথা? দেখুন দেখুন কেমন সিঁদুর পড়েছে, যেন মনে হচ্ছে নেংটি ইঁদুর চেটে দিয়ে গেছে। আর কাকে বলি কি কথা? গাই গরু যেদিকে যাবে তার বাছুর তো সে পথে হাঁটবে, তাই না? আপনাকেও বলি, বয়স তো অনেক হলো, আর কেন আধুনিকতার দম্ভটাকে ত্যাগ করে এবার আপনি মম থেকে মা হয়ে উঠলাম। রাবিশ নয়, রাবিশ নয়, ওই মম শব্দটাই হলো বিষ, আর মা শব্দটা হলো অমৃত। শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কানে প্রবেশ করানো হয় এই অমৃত শব্দ মা। মা, ছোটবেলায় আমার মায়ের কথা তো পড়ে পড়ে, মা যখন স্মৃতি ভর্তি সিঁদুর আর কপালে চাঁদের মতো সিঁদুর লেগে করে আলতা রাগা পায়ে থেকে বেরিয়ে আসে, তখন তখন মনে হতো যেন স্বর্গ থেকে কোনো দেবী আবির্ভাব হয়ে যায়। সেই দেবী আছি মা। বিলাস বৈভবে দাঁড়ালে নিজেকে লুকিয়ে না রেখে আপনি এবার সত্যিকারের মা। দেখবেন আপনার এই চক্র সারা সংসার সুখে নিতে হয়ে পড়ে উঠেছে। গায়ের ছেলে হয়ে তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? আজই তোমাকে তাড়াবো, হ্যাঁ আজই তোমাকে তাড়াবো, আজই তোমাকে আমি ডিভোর্স দেবো। ওকে আমি কিছুতেই ডিভোর্স দেবো না মামাই। ঠিকই কথা বলেছে। আচ্ছা মন, তুমি বলতে পারো কেন আমার বাবার নির্দেশ হয়ে গেছিল? আমার বাবার লোক সাঁতার সিঁদুর করে আস্তে বসে আমার বাবাকে আকর্ষণ করে ধরে রাখতে পারেননি বলে। মামাই, কি বলছিস তুই? তাই বলছি, শাখা সিঁদুর পরে আপনি এবার আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করুন। দেখবেন আবার আপনি আপনার স্বামীকে ফিরে পেয়েছেন। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি শুনতে পাচ্ছি এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কেন কেন আমি তোমার সিনেমা দেখা হয়নি? আমি সুন্দর সম্পর্ক
ওই রাস্তাটাকে আমি কিছুতেই ছাড়বো না। ও যেভাবে হোক, ওই অহনা আর ওই গোবিন্দকে ওদের মধ্যে ফাটল ওই গোবিন্দ প্রেমে আদিষ্ট হয়ে আমার দাদাকে অ্যাভয়েড করে চলেছে। কিন্তু এভাবে তো আমি হতে দেবো না। আর ওই অহনা যদি সত্যি সত্যি ওই গাইয়া ছেড়ে গোবিন্দ প্রেমে পড়ে যায় তাহলে কিভাবে দাঁড়াবো সেটা আমি চিন্তা করতে পারছি না। পেয়ে গেছি ওদের সঙ্গে আমি এমন চাল বেচারা এই বাড়ি ছেড়ে পালাবার রাস্তা খুঁজে পাবে না। ওইদিকে আসছে রাস্তাটা, এইদিকে আসছে। এবার আবার অভিনয়টা শুরু করবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ ভীষণ অসহ্য যন্ত্রণা হচ্ছে। ডাক্তার দেখার কোনো দরকার নেই, ওই এমনিতে সেরে যাবে। না খারাপ কিছু হবে না। এর আগে বেশ কয়েকবার হতো, দাদা মালিশ করে দিলে আমার বুকটা সেরে যেত। আরে বাবা, দাদাকে ডাকবে আর ততক্ষণ আমি কষ্টই পাবো। ও বাবা রে বাবা, আচ্ছা গোবিন্দ, তুমি তো আমার দাদার মতো, তুমি কি পারো না আমার এই বুকটা একটু মালিশ করে দিতে? আরে না, কোনো কিছু নয়। এসো না দাদা, এসো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকটা একটু মালিশ করে দিতে। এসো গোবিন্দ, তুমি এখানে? তুমি এসেছো, এই দেখো গোবিন্দ আমাকে রেপ করতে চেয়েছিল। বলে না গোবিন্দ তোমাকে রেপ করতে চেয়েছে? তুমি বিশ্বাস করো না, তুমি থামো। যা শোনো আমি নাজমার মুখ থেকে আমি শুনবো। বলে নাজমা কি হয়েছে, তুমি আমাকে খুলে বলো। কথাটা বলতে লজ্জায় আমার না গণিতা করি, তুমি আসল কথাতে আমাকে খুলে বলে নাজমা। বলছি এই গোবিন্দ সহজ সরল সাদা সিধা ভাবে ও সেই থাকলে আসলে ও একটা মিটি শয়তান। আমাকে এর আগে বহু রকমের ভাবে কুপ্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি বলে আজ আমাকে একা পেয়ে আমায় জড়িয়ে ধরে আমার দিলাদারি করছে। একটু আগেই তুমি আমায় দাদা বলে দেখেছিলে না, সেই তুমি কিনা এখন তোমাকে আমি কথা বলতে পারবো তো দেখছি। ওকে আজই তাড়াও না, ওকে আজই তাড়াও, নাহলে এমন একটা লম্পট চরিত্রহীন এই বাড়িতে যদি থাকে যে কোনো সময় যে কোনো মেয়ে ও সর্বনাশ করতে পারে। ও যে কাজ করেছে তার সাথে তো ওকে পেতেই হবে। কিন্তু তুমি তো আমাকে গোবিন্দের চরিত্রটা চিনিয়ে দিয়েছো, তার জন্য না তোমাকে আমি একটা পুরস্কার দেবো। পুরস্কার দিবে তোমাকে আমি তুমি না একটা মেয়ে, নিচে চরিত্রে কালী মাখাতে তোমার এতটুকু লজ্জা করে না? তুমি কি ভেবেছিলে তোমার মতো একটা নোংরা মেয়ের কথাকে বিশ্বাস করে আমি একটা সহজ সরল ছেলেকে আমি অপমান করে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবো? না,
অহনা তুমি I see get out from here. Get out. Okay. Okay, my dear sister. Okay. যে অপমানটা তুমি আজকে আমাকে করলে, সেই অপমানের প্রতিশোধ আমি করাই নেব। My dear, I am Nagama. তোমারই অপমানের প্রতিশোধ আমি করাই নেব। তোমাকে সারা জীবন প্রশ্রয় যাবে, সারা জীবন। তার আগে মনকে বলে আমি এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। তোমাকে আমি কেন তাড়াবো গোবিন্দ? তুমি তো কোনো অপরাধ করনি। বলেন না, নাগমার মতো হাজারটা মেয়ে যদি চিৎকার করে বলে তুমি লম্পন, তুমি চরিত্রহীন, আমি তো তাদের কথা বিশ্বাস করবো না গোবিন্দ। কারণ যে মানুষ আমার কাছে সারা রাত শুয়ে থাকে, আমাকে স্পর্শ করে না, তার মতো সে যে কত বড় চরিত্রবান, সে একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝতে পারছি না গোবিন্দ। না না, বিশ্বাস আছে বলেই তো আজ আমি আমার বন্ধুকে হাত দুখানে তোমার দিকে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আজ থেকে শুধু তুমি একা নয়, সব সময় আমি তোমার কাছে